সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের নেতৃত্বরা। আর আজকে আমাদের এই যে 7 জানুয়ারি ব্রিগেড তার প্রচারে আমাদের যে মহিষা দলের সভা। এখন সরকার আছে, সরকার কাজ করতে বাধ্য। সরকার কাজ করব বলেই সরকার নির্বাচিত হয়েছে। সরকারকে যদি মানুষ টাকার জোগান না দিত এই সরকার কাজ করতে পারত না। তাহলে টাকার জোগান দিতে আপনি কোথাও খামতি করেছেন কিনা আগে আপনি নিজে ভাবুন। অন্ততপক্ষে আমরা যারা সাধারণত মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের কোনো রিটার্ন ফাইল হয় না। যেমন কোনো সরকারি চাকরি করে কোনো লোকজন, তাদেরকে বছরের শেষে একটা রিটার্ন ফাইল তাদেরকে জমা দিতে হয়। কিন্তু আমরা যারা কন্ট্রাকচুয়ালে কাজ করি, আমরা যারা অস্থায়ী কাজ করি, আমরা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করি, আমরা যারা কোনো দরপট্টা সেরকম কোনো চাকরি করি না সরকারি স্ট্যাম্প লাগানোর, আমাদের সরকারকে দেওয়া ট্যাক্সের কোনো ফাইল হয় না। কিন্তু আমরা আমাদের দেওয়া ট্যাক্সের টাকা কোথাও কোনো দিন মারার আমাদের সুযোগ নেই। কারণ আপনি যদি কোনো মাচিস কেনেন, সেই মাচিসের মধ্যেই ইনক্লুডিং অল ট্যাক্সেস লেখা থাকে। মানে আপনি মাচিস কিনলে সেই মাচিসের দামের মধ্যে সরকারের ঘরে আপনার দেওয়া ট্যাক্সের টাকা এমনিই চলে যায়। আপনি একটা সাবান কিনুন, আপনি দুটো খাবারের জিনিস কিনুন, এসব জায়গায়। তাই বলে আপনি যদি কোনো শাকসবজি কিনছেন, সেই শাকসবজিতে কোনো ট্যাক্স লাগে না। কিন্তু ওই শাকসবজি ফলাতে গেলে যে শাকসবজি ফলায় তিনি যে সার কিনছেন, তিনি যে ইলেকট্রিসিটি কিনছেন, তিনি যে কাপড়টা পরে কোদাল চটান বা সারটা দেন সবজিতে, তার ওই কাপড় জামা থেকে শুরু করে এই কোদাল পর্যন্ত সবেতে ট্যাক্সের টাকা লাগে। তাহলে আমার ট্যাক্সের টাকা দেওয়া তো সরকারের কোথাও ফাঁক নেই। তাহলে টাকার যোগানদার হিসাবে যে টাকার যোগানে সরকার কাজ করতে পারে, সেই টাকার যোগানে আমার যখন কোনো খামতি নেই, তাহলে আমার উন্নয়নের ক্ষেত্রে, আমার বিকাশের ক্ষেত্রে, আমার বেঁচে থাকার ক্ষেত্রে সরকারের দায়িত্ব পালনে কেন খামতি থেকে যাচ্ছে? আমার দ্বিতীয় কথা, আপনি কি বিশ্বাস করেন যে কেউ চোর এসে চুরি করে নিয়ে চলে গেল আর সেটা কেউ জানতে পারলো না, সেটা কেউ বুঝতে পারলো না? पुराने दिनों में होता था कि पूरा शरीर में तेल लगाकर वो लोग आते थे, चोरी करते थे मुंह में कपड़ा डालकर, और আপনি যখন ধরতে যেতেন তখন তেল এত লাগিয়ে আসতো যে স্লিপ করে বেরিয়ে চলে যেত। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি গরমের দিনে যখন দড়ির ঘাটে গোটা উঠোনে ভাই বোনরা মিলে পিতলের বা কাঁসার ঘটিতে জল রেখে আর জামার কাপড়টা খুলে দিয়ে মশারির উপরে, বাবা কাকা দাদাদেরকে দেখেছি সেই জামাটা যখন মশারির উপরে তারা রেখে ঘুমাতো, সকালবেলা সেই পেতলের সেই কাঁসার ঘটিটাও যেমন পেতাম না, মশারির উপরে যে জামাটা খুলে রেখেছিলাম গরমের দিনে উঠোনে শোবার সময়, সেই জামাটাও পেতাম না। তখন আমার বয়স ছোট ছিল, খুবই কম। কারণ তখন মানুষের হাতে আয় কম ছিল, কাজ ছিল না। আমি যে জেলায় থাকি সেই জেলাতে চাষের সেই পরিবেশ পরিস্থিতি নেই। वहां पर सिर्फ कारखानाएं हैं, कोयला अंचल है, वहां पर रेल है, पीडब्ल्यूडी है, पीआईसी है और ईसीएल का और बीसीसीएल का कुछ कोलियारी है। तब पूछते थे कि गाय है तो चोर কেন? কারণ গ্রামে যারা ওই বাবা কাকা দাদার যে জামাটা মশারির উপর থেকে তুলে নিয়ে যেত, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দাদার ওই জামাটা তারা নিজেরাই পরে ঘুরতেন, বলতে পারতাম না। ওই পাড়াগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়তো তারা আমাদের বন্ধু, তাদেরকে দেখে বলতে পারতাম না এই জামাটা তো আমার দাদার, এই জামাটা তুই কোথায় পেলি, এই জামাটা তো তোমাদের পাড়াতে কেন ঘোরাঘুরি করছে, এই জামাটা তো 2 সপ্তাহ আগে চুরি হয়েছিল। কারণ মানুষের কাছে সেই ইনকাম করার জায়গাটা ছিল না। लेकिन आज जब सरकार चोरी करता है तब तेल लगाकर वो लोग रात के अंधेरों में ওই কাপড়টা আর ওই ঘটিটা চুরি করতে নিশ্চয়ই আসে না যে আপনি ধরতে গেলে না স্লিপ করে চলে গেল। তাহলে এখন সরকার চুরি করছে, সংগঠিত চুরি। কে দায়ী নয় এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা তো বামপন্থী রাজনৈতিক কর্মী, ডিওয়াইএফআই এর কর্মী, আমরা তো দক্ষিণপন্থী রাজনৈতিক দল যে দিল্লিতে বিজেপির পার্টিটা সরকার চালাচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টিটা সরকার চালাচ্ছে, আমরা তাদেরকে দায়ী করছি। কিন্তু আপনি কি আপনার জীবনের অভিজ্ঞতায় তাদেরকে দায়ী করতে পারছেন? যদি না পারছেন তাহলে নিজের দিকে বা নিজের মুখটা আরো একবার আয়নায় দেখুন। ব্রিগেডের মাঠে জমায়েত হবে, রেকর্ড মানুষ আসবেন, ব্রিগেডের মাঠে লড়াইয়ের শপথ হবে, কিন্তু আপনি ব্রিগেডে কেন যাবেন? আপনার যাওয়ার কি প্রয়োজন? তাহলে কি আপনি বিশ্বাস করেন যে জ্যোতিপ্রিয় মল্লিক একা রেশনের চালটা চুরি করে নিল?
আপনি কি বিশ্বাস করেন যে পার্থ চ্যাটার্জি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি একা চাকরিগুলো বিক্রি করে দিলেন? सरकारी नौकरी देना सबसे सहज उपाय है और सबसे सिंपलीफाई काम है। আমার এতগুলো মাস্টার লাগবে 100টা। আমি এই গোটা পশ্চিমবঙ্গে 100 খানা মাস্টার নিয়োগ করব। আমি পশ্চিমবঙ্গের ফিনান্স কমিটি যারা এই অর্থ দপ্তরে কাজ করে আমি তাদেরকে বলবো যে আজকে পশ্চিমবঙ্গে আমার 100টা মাস্টারকে চাকরি দিতে হবে। তুমি বলো তোমার ভাড়ারে কত টাকা আছে, তুমি 100টা মাস্টারকে চাকরি দিতে পারবে কিনা। ফিনান্স কমিটি বলবে আমার ভাড়ারে এত টাকা নেই, আমি 60টা মাস্টারকে এখন বেতন দিতে পারবো, তুমি 60টা মাস্টারকে এখন নিয়োগ করো। তাহলে আমার 100 জনের দরকার ছিল, ও ফিনান্স কমিটি আমাকে বললো 60 জনের বেশি আমি বেতন দিতে পারবো না। তাহলে আমি একটা বিজ্ঞপ্তি, একটা নোটিফিকেশন গভর্নমেন্টের বার করলাম যে আমার 60টা মাস্টার লাগবে, এই স্কুলে লাগবে, আর তাদের ক্রাইটেরিয়া এই হবে, তাদের পরীক্ষা এই হবে, এত তারিখে পরীক্ষা হবে। আমি নিচে মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি এরা সব সই করে দিল, বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, নোটিফিকেশন। পরীক্ষার ডেট এলো, পরীক্ষার হলে আমি, আপনি, আপনার বাড়ির বাচ্চা, আমার বাড়ির বাচ্চা, আমরা সবাই মিলে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষার খাতা এলো, আমি পরীক্ষাতে উত্তর দিলাম, খাতা প্যাক হয়ে চলে গেল, রেজাল্ট বেরোলো, যারা পাস করলো তাদেরকে ডাকলো ভাইবা নিতে, যে তুমি পরীক্ষায় পাস করেছো, এসো তোমার একটা মৌখিক পরীক্ষা নিই, তুমি কত দূর কি পড়েছো না পড়েছো তোমার সার্টিফিকেট দেখবো। 60টা স্কুলের মাস্টার নেবার কথা ছিল, সেখানে 70 জন পাস করলো। তিনি কি 70 জনকে নিতে পারবেন? পারবেন না, তাকে 60 জনকেই নিতে হবে। তিনি 1, 2, 3, 4 করে যাদের নাম প্রথম দিক থেকে ছিল, যারা নাম্বার বেশি পেয়েছিল তাদের 60 জনের নাম লিখলেন, কিন্তু 70 জন পাস করেছিলেন, তিনি বাকি 10 জনেরও নাম লিখলেন। আমি দেখলাম আমার নাম ছিল 65 নম্বরে, দরকার ছিল 60টা মাস্টারের, কিন্তু আমি 5 জনের পিছনে আছি। আমার তো রাগ রোষের কোনো ব্যাপার নেই, আমার তো সরকারের দিকে আঙুল তোলার কোনো বিষয় নেই। সরকার তো পরিষ্কার বলেছিল যে আমার 60টা মাস্টারের দরকার। আমি পরীক্ষা দিয়েছি, আমি আমার সার্টিফিকেট দেখিয়েছি, আমি ভাইবা দিয়েছি, আমি অত নাম্বার পাইনি যে 60 জনের মধ্যে আমি আমার নামকে ঢোকাতে পেরেছি। আমার নাম চলে গেছে 65 নম্বরে। আমি ঠিক করেছি যে পরের বছর আরো ভালো করে পড়াশোনা করব, আর তারপরে আমি চাকরিটা পেয়ে দেখাবো। এই পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গের মাটিতে আছে। সরকার নোটিফিকেশন বার করে, তাতে ভুল। সরকার পরীক্ষার ডেট ঠিক করে, সেই ডেটে পরীক্ষা নিতে পারে না। সরকার পরীক্ষা নিতে যায়, 15 মিনিট আগে সরকারের কোশ্চেন পত্র ফাঁস হয়ে যায়, বেঞ্চে বসার আগে কোশ্চেন পত্র হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করে। সরকার যাদেরকে পাস করালো দিয়ে দিল, পরে যখন দেখা গেল যাদের খাতাগুলো দেখাও, দেখলো সবাই সাদা খাতা জমা দিয়েছে। বললো এদের নাম তুমি কেন আগে দিলে? না, এরা বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের নেতা, যে আমাকে খাবার জল দেবে, সরকারি হসপিটালে 2 টাকাতে আমাকে ট্রিটমেন্ট দেবে, আমার বাড়ির সামনে একটা কল দেবে, আমাকে একটা রাস্তা দেবে, কম টাকাতে আমাকে ইলেকট্রিকের কানেকশন দেবে, আমাকে একটা ঘর দেবে, আমাকে রেশনের মাধ্যমে চাল ডাল তেল আটা দেবে, আর স্কুলে আমাকে শিক্ষা দেবে। তাহলে যে বাপের কিডনি বিক্রি করে টাকা দিয়ে আর সাদা খাতা জমা দিয়ে স্কুলে মাস্টার হলো, তাকে বেতন দিতেও আমার টাকা তুমি চাল চুরি করে তুমি তাকে টাকা দিয়ে দিলে, আর আমার বাচ্চা সেই ফেল করা মাস্টারের কাছে পড়তে গেল, আমার ছেলে কি শিখে এলো? সংগঠিত চুরি নয়, রেশনের চাল চুরি করছে এমনি এমনি। কি বলছে ইডি সিবিআই? যে 6 বছর ধরে খাদ্য দপ্তরে রেশনের চালের যা তারা খাবার দিয়েছে, যা চাল ডাল তেল আটা দিয়েছে, তার 6 বছরের কোনো অডিট হয়নি, কোনো অডিট হয়নি। কেন হবে না অডিট? আপনারা পাড়াতে কীর্তন করেন না? আপনারা পাড়াতে দুর্গাপূজা করেন না? ক্লাবে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী করেন না? বাড়িতে কোনো বিয়ে বাড়ি, কোনো শ্রাদ্ধা অনুষ্ঠান হয় না? এলাকায় কোনো পিকনিক হয় না? তারও তো বাজেট হয়, তারও তো হিসাব হয়। আর যেখানে জনগণের টাকা পড়ে আছে সেখানে 6 বছর ধরে অডিট হবে না? চলছে সরকার ঠিক করে। আমি তো বলবো তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা। আপনি কি বুঝতে পারছেন যে নেপোই দই মেরে চলে যাচ্ছে, আর আপনি হা হা করে হাড়ি নিয়ে একুন থেকে অকুন ঘুরে বেড়াচ্ছেন? ভাবতে হবে আপনাদেরকে, বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আমরা এই সত্যি কথা বলার জন্য প্রতিটা দিন আক্রান্ত হই। हम लोग ये सच बात बोलने के लिए हर दिन हम लोगों का सर फोड़ा जा रहा है। हम लोग ये सच बात बोलने के लिए हम लोगों के खिलाफ झूठा मामला और केस होता जा रहा है। हम लोग ये सच बात बोलते हैं, इसीलिए हम लोगों का कॉमरेड को প্রকাশ্য দিবালোকে হয় পুলিশ লাঠি দিয়ে পিটিয়ে খুন করে দেয় বা ছাদ থেকে ঠেলে ফেলে খুন করে দেয়। কিন্তু আপনি পারবেন তো বেঁচে থাকতে?
কি ভাবছেন ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে জিনিসপত্রের দাম আপনাকে ছুঁতে পারবে না? কি ভাবছেন ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে এই মহিষাদল এলাকাতে, যে পূর্ব মেদিনীপুর, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুরে সাক্ষরতার হার সব থেকে বেশি, আর মহিষাদলে সেই সাক্ষরতার হার বেশি, আজকে আপনার বাড়ির ছেলেটা MA BA পাস করে না তো মানুষ হয়েছে, না তো মুনিশ হয়েছে, না তো মাস্টার হতে পারলো, না তো অন্য রাজ্য গিয়ে রাজমিস্ত্রির সাথে হেল্পারের কাজ করতে পারবে। হচ্ছে কি অবসাদগ্রস্ত রাজমিস্ত্রি পারাদ্বীপে চলে যাচ্ছে, অন্য বন্দরে কাজ করতে চলে যাচ্ছে, উড়িষ্যার হোটেলগুলোতে তারা কাপ প্লেট আর বাসন ধোবার কাজে, কিংবা একটা ছোট ম্যানেজারের কাজে, বা রঙের মিস্ত্রি বা কলের লাইনের হেল্পার হয়ে গিয়ে তারা কাজ করতে চলে যাচ্ছে। এটাই চেয়েছিলেন? যদি চেয়েছিলেন, आपको आपका जिम्मेदारी और आपको अपना विचार मुबारक हो। কিন্তু যদি এটা চাননি, তাহলে আপনি চান বা না চান, 7ই জানুয়ারি দুপুর 12টায় আপনার একমাত্র ঠিকানা হলো ব্রিগেডের মাঠ। আপনি যদি চান পশ্চিমবঙ্গের মাটি থেকে, ভারতবর্ষের মাটি থেকে ওরা চুরি দুর্নীতি লুট করে নিয়ে চলে যান, তো যেদিকে খুশি চলে যান, ভাগাড়ের দরজা চিরকাল খোলা আছে। কিন্তু আপনি যদি চান এই টাকা আপনার, এই ভবিষ্যৎ আপনার, এই বর্তমান আপনার, তাহলে আপনি চান বা না চান, 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আমরা মহিষা দলের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, গণতন্ত্রপ্রিয় যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চান, তাদের জন্য আমরা 2 হাত বাড়িয়ে অপেক্ষায় থাকবো। কারণ যে কোনো লড়াইয়ে हम लोग ये झूठा बात नहीं बोलते हैं कि আমরা একাই পারবো না, আমরা একা পারবো না। পৃথিবীর ইতিহাসে কোনো লড়াই, কোনো আন্দোলন একা জেতা যায়নি। ব্রিটিশদেরকে তাড়াতে গেলেও গোটা ভারতবর্ষকে এক করতে হয়েছে। তাই আজকে তৃণমূল আর বিজেপিকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে হাঁটাতে গেলেও আমাদেরকে অসংখ্য সংখ্যাগরিষ্ঠ মানুষকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, যারা চুরি করছে, যারা লুট করছে, আসলে কিন্তু তারা আপনার ভবিষ্যৎকে লুট করছে। আর যখন লুট করে আর পার পাচ্ছে না, তখন স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে। যখন লুট করে আর পার পাচ্ছে না, তখন স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে প্রাইভেট নার্সিং হোমে পাঠিয়ে দিচ্ছে। যখন লুট করে আর পার পাচ্ছে না, আর নেতা মন্ত্রীগুলো জেলে চলে যাচ্ছে, তখন ওরা সন্ত্রাস করছে। যখন সন্ত্রাস করেও মানুষকে আর আটকাতে পারছে না, তখন ব্যালট খেকো ভিডিওগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে। তারপরেও যখন পাচ্ছে না, তখন পুলিশের ভুঁড়ি বাড়িয়ে আর ওসি আর থানার সিভিক ভলেন্টিয়ারদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে। উপায়, ফল, वीडियो आज के मनुष्य घृणा आगुने पड़ছে। पुलिस आज इस समाज में सबसे ज्यादा घृणा का पात्र है और মানুষের কাছে ভিলেন হয়ে যাচ্ছে। তাহলে যে সিস্টেমটা ছিল যে আপনার কাজ কর্মের জন্য সমস্যা হতো, সেই কাজটা বিডিও, পঞ্চায়েত, পৌরসভা, সেখানে যারা সরকারি অফিসাররা আছে তারা আপনার অধিকারের জন্য লড়তো। আজকে তারা সরকারি চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছে আর সরকারি চুরির সাথে নিজের নাম লেখাতে বাধ্য হয়েছে, আর মানুষের রাগের ক্ষোভের কোপে পড়ছে। যে পুলিশকে দেখে মাতালরা দূরে ভয়ে পালাতো, যে পুলিশকে দেখে গুন্ডারা আজকে অন্ধকার গলিতে গিয়ে নিজেদের মুখ লুকা, যে পুলিশকে দেখে রেপিস্টরা, মার্ডারাররা এলাকা ছাড়া হয়ে যেত, সেই পুলিশকে আজকে রেপিস্ট, মার্ডারার, খুনি, দুর্নীতিগ্রস্ত চোরদেরকে সেলাম করতে হচ্ছে। আর মানুষ আজকে পুলিশের নামে থুতু ফেলছে। তাহলে সিস্টেমটা ভেঙে দিচ্ছে না? আমি মীনাক্ষী মুখার্জি, আমার যুবতী কমরেড, এখানে যদি এক্ষুনি লোডশেডিং হয়ে যায় আর রাস্তায় যদি আমাকে একটা টোটো, একটা ঠেকা ধরে আমাকে বাড়ি যেতে হয়, তাহলে আমি কাকে বিশ্বাস করব? পারছেন তো এলাকার মানুষকে বিশ্বাস করতে? আজকে ভরসা, আজকে আস্থা, আজকে ভালোবাসা, আজকে বিশ্বাস, এইটা সব থেকে আগে তারা তুলে দিচ্ছে। আমি দূরে দাঁড়িয়ে আছি, একটা বাস আসছে, গোটা এলাকায় লোডশেডিং, শীতের দিন, চারিদিক অন্ধকার, একটা ট্রাফিক সিগন্যাল সেখানে আছে, শুধু সেখানে লাল লাইট আর নীল লাইট জ্বলছে, আর ট্রাফিক সিগন্যালের নিচে 2টো ট্রাফিক অফিসার সেখানে দাঁড়িয়ে আছে। আমার ভরসার জায়গা কে? লাল লাইট নীল লাইটের নিচে দাঁড়িয়ে যে ট্রাফিক অফিসার দাঁড়িয়ে আছে সে। দাদা, এখানে বাসটা দাঁড়াবে তো? আমি এখানে যাব, আপনি যদি আমার জন্য একটা অটো ডেকে দেন, আর আমার ফোন থেকে যদি একবার আমার বাবাকে ফোন করে দেন, বলেন যে আমি 15 মিনিটের মধ্যে চেপে চলে যাচ্ছি, তাহলে সেই পুলিশকে আমরা ভরসা করতে পারবো। পারছেন তো ভরসা করতে? সিস্টেমটা ভেঙে দিচ্ছে না তো? বামপন্থী কমিউনিস্ট মতাদর্শে রাষ্ট্র থাকবে না কিনা, পুলিশ থাকবে কিনা, মন্ত্রী থাকবে কিনা, আমলা থাকবে কিনা, কিন্তু যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকতে চাইছি সেই সিস্টেমটা ঠিক আছে তো? আপনি বিএলআরও অফিসারকে ভরসা করতে পারছেন? খাস জমিগুলোকে, যে জমিগুলো মানুষের,
যে জমিগুলো সরকারি, যে জমিগুলো বারোয়ারি, সেগুলোর আজকে চরিত্র পাল্টে যাচ্ছে। কেন? क्योंकि सरकार आज उन लोगों को बोला है कि कॉन्ट्रैक्चुअल लोगों को हम लोग नियोग कर रहे हैं, पारो तो আমার সাথে চুরিতে साथ दो, নইলে আমি চুরি করে যাব, তুমি মাথাটা নিচু করে থাকো। अब आप लोगों से हम लोग पूछना चाहते हैं, মহিষাদলের বিধানসভার এখানকার এমএলএ আর 2 নম্বরে ছিল তিনি হচ্ছেন বিজেপির এমএলএ, আর এখানে যারা বুকনি বাজিয়ে বাতেলাবাজ করে বেড়ায় শুভেন্দু অধিকারী, উনসে পুছিয়ে যে যদি বুকে ধক আছে তাহলে আপনার যে এমএলএ গুলো বাইরে বিধানসভাতে এমএলএ আর তৃণমূলে মমতা ব্যানার্জির কোলে দোল খাচ্ছে, যদি বুকের পাটা থাকে বিধানসভা স্পিকারের কাছে গিয়ে আপনার বিজেপি এমএলএ গুলোর এমএলএশিপ ক্যান্সেল করার জন্য একবার একটা সার্টিফিকেট, একবার একটা আবেদনপত্র, একবার একটা নোটিশ করে দেখান তো, হাওয়া বেরিয়ে যাবে প্যান্টের পিছন দিয়ে আর আপনার প্যান্ট ভিজে যাবে। এত সহজ নয় লড়াই করাটা। মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল বিজেপি মানুষের জন্য, মানুষের সাথে যে লড়াইটা করার দরকার, সেই লড়াই থেকে আজকে তারা অপদার্থতার জায়গায় দাঁড় করিয়েছে। আমরা কি চাইছি? ভোট দিতে বলেছি আপনাদেরকে, লোকসভার ভোট আসবে, ডিওয়াইএফআই আপনাদের বাড়িতে ক্যাম্পেইন করতে যাবে যে গণতান্ত্রিক বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দিন, কিন্তু আজ তো আপনাদেরকে ভোট দিতে বলছি না। ইনসাফ যাত্রায় 50টা দিন হেঁটেছি এই গোটা পশ্চিমবঙ্গের রুগ্ন, রুক্ষ, মলিন, শুষ্ক মুখের চেহারা দেখে, এবং ভয় পাচ্ছি আমাদের গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব খারাপ। কিন্তু কোন রাজ্যের, কোন দেশের, কোন স্টেটের ভবিষ্যৎ ততদিন খারাপ হয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ সেখানকার মাথা তুলে বাঁচতে পারে না। তাহলে আজকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কথা বলতে পারছেন তো? যদি কথা বলতে পারছেন না, তার মানে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র যখন থাকে না তখন চুরি হয়, আর চুরিকে যখন আটকায় তখন সন্ত্রাস হয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে, তার হাতে কাজ, তার মাথা তুলে বাঁচার অধিকার, এবং এই এলাকায় বুক ঠুকে মাথা উঁচু করার জন্য, তার লড়াইয়ের জন্য, তার শপথ গ্রহণের জন্য 7 জানুয়ারি ব্রিগেডের মাঠ মহিষা দলের জন্য অপেক্ষা করবে। আমরা অপেক্ষা করব মহিষা দলের সংগ্রামী জনতার জন্য। দেখা হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। কমরেড মীনাক্ষী মুখার্জি লাল সালাম। এখানে আমাদের পথসভা